আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যবসায় যোগাযোগের প্রথম অধ্যায় পড়ব। গতকাল বলতে গত ক্লাসে ব্যবসায় যোগাযোগ করছি আমরা। আজকে দ্বিতীয় ক্লাস আর কি, ব্যবসায় যোগাযোগের 11তম ব্যাচের জন্য। একটু মনে রাখবেন, যারা রেগুলার থাকেন ভাই বোনদেরকে বলবো যে একটু মনে রাখবেন যে কোনটা পড়ছিলাম, কোন পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এটা মনে রাখলে আমার জন্য একটু ভালো হয়। 1 আর 2 পড়াইছিলাম, এখন আমরা 3 থেকে শুরু করি। দেখেন, 3 বলছে কার্যকর ব্যবসায় যোগাযোগের বাধাসমূহ উদাহরণ সহ। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা একটু ভুল হয়েছে। কার্যকর ব্যবসায় যোগাযোগের বাধাসমূহ এবং বাধাসমূহ দূরীকরণের উপায় উদাহরণ সহ আলোচনা করো, বিষয়টা হবে এরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে দুইটা প্রশ্ন, একটা হলো কার্যকর ব্যবসায় যোগাযোগের প্রতিবন্ধকতা, আর একটা হলো এই প্রতিবন্ধকতা বা বাধা দূর করার উপায়। তা আমরা মোটামুটি 7টা 8টা করে পয়েন্টস পড়বো 8 মার্কের জন্য। এখন কথা আছে এখানে, দেখেন সাধারণত প্রশ্নটা একসাথে আসে, কখনো 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 প্রশ্নটা আলাদা আলাদা হয়। যদি আলাদা আলাদা হয় তখন তো আপনার এখানে বাধা বা প্রতিবন্ধকতা মিনিমাম ক্লাস হচ্ছে। লিখতে হবে। আবার যদি বাধা সমূহ দূরীকরণের উপায় আলাদা করে আসে তখন তো 9টা পয়েন্টস 9টা দিতে হবে না, ঠিক আছে, 7 8টা তো দিতে হবে কমপক্ষে 8 মার্কের জন্য। 5-এর জন্য 5টা, ঠিক আছে, 5 6টা। তো এখন এখানে যদি একসাথে আসে তাহলে আপনি কি করবেন বলে রাখি। অনেক প্রশ্ন 7টা 7টা করে আছে, 8টা 8টা করে আছে, আপনি ভাববেন না যে অনেক বড় আর এই 8টা 8টা করে আপনাকে দিতে হবে, বিষয়টা তা না। দুইটা প্রশ্ন একসাথে যখন আসে, যখন প্রশ্নের মার্কস 8 হয় তখন আমরা মিনিমাম এটার 4টা ওটার 4টা, প্রথম অংশের 4টা পরের অংশের 4টা, এভাবে আমরা 8টা দিতে পারি বা 5টা 5টা 10টা দিতে পারি, কিন্তু 5-এর বেশি তো না, আবার 4-এর কমও না। হ্যাঁ, মিনিমাম 4টা না দিলে তো হয় না। এটা এই আর কি বিষয়টা। তা আমরা এখানে 8 মার্কের চিন্তা করে 7টা পড়বো, দুইটা একসাথে আসলে আমরা কমাই দিব, ঠিক আছে। দেখেন, কার্যকর ব্যবসায় যোগাযোগের প্রতিবন্ধকতা ফলপ্রসূ এবং উপযুক্ত যোগাযোগ ব্যবস্থার অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে ফলপ্রসূ যোগাযোগের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরি হয় নিচে তা আলোচনা করা হলো। জাস্ট একটা বাক্য এবং নিচে আলোচনা করা হলো, এটা লেখা। তো আমরা এখন একটু পড়ি। দেখেন, ব্যবসায়িক যোগাযোগের প্রতিবন্ধকতা। চিন্তা করেন তো, ব্যবসায়ী যোগাযোগের ক্ষেত্রে অথবা আমাদের নিজস্ব যোগাযোগের ক্ষেত্রে মূলত আমরা কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো ফেস করি। 1 নাম্বার, ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে চিন্তা করেন, 1 নাম্বারে হচ্ছে অতিরিক্ত সাংগঠনিক স্তর। যেমন বসের কাছে যেতে হলে আপনার অনেকগুলো সাংগঠনিক স্তর বা অনেক অফিসারকে এড়িয়ে তারপরে যেতে হয়, সরাসরি আপনি যেতে পারেন না। যদি তাই হয় তাহলে এখানে অতিরিক্ত সাংগঠনিক স্তর আছে। আবার একজন টপ লেভেলের ম্যানেজমেন্টে যারা আছেন, ম্যানেজার, উনি চাইলেই শ্রমিকের কাছে যদি যেতে না পারেন, চাইলে পারেন কিন্তু একটা নির্দেশ পাঠাবেন, সেটা যদি সরাসরি শ্রমিকের কাছে না পাঠিয়ে উনি যদি কতগুলো স্তর ভেদ করে পাঠান তাহলে এটাই হলো অতিরিক্ত সাংগঠনিক স্তর। অর্থাৎ স্তর থাকবে কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়, অতিরিক্ত হলে তখন সেটা ব্যবসা যোগাযোগের একটা প্রতিবন্ধকতা। এই যে যা বললাম মোটামুটি এভাবে নিজে বানায় লিখতে পারবেন। তা আমরা 1 নাম্বারটা পড়লাম, আমি ভিতরে পড়বো। আমি আগে জাস্ট পয়েন্টস গুলো আপনাদের একটু মুখস্থ করাই দেই। 2 নম্বরে কি আছে বলেন, ভাষাগত প্রতিবন্ধকতা। যেমন ইংরেজি আমাদের মাতৃভাষা না, এই কারণে ইংরেজি ভীতি দুর্বলতা যদি আমাদের থাকে তাহলে এটা একটা ভাষাগত প্রতিবন্ধকতা যোগাযোগের ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে। একটা ইমেইল লিখতে বলা হলে অনেকে পারে না। হ্যাঁ, তাহলে এটা কি, এটা একটা প্রতিবন্ধকতা। তাহলে অতিরিক্ত সাংগঠনিক স্তরের একটা প্রতিবন্ধকতা। 2 নম্বর হলো ভাষাগত প্রতিবন্ধকতা। 3 নম্বর হলো উপলব্ধি এবং ব্যক্তিত্বের পার্থক্য। যেমন ম্যানেজার একটা কথা বলে যাচ্ছে আপনাকে, আপনি কাজ করতেছেন, আপনার পাশে এসে উনি বলে গেলেন, হাঁটার সময় উনি বলে গেলেন, কিন্তু আপনি বুঝতে পারলেন না, কারণ উনি হয়তো খুব সংক্ষেপে বলে গেছে বা 2টা 3টা ইংরেজি বাংলা ইউজ করছে, আপনি বুঝতে পারলেন না বা শ্রমিক বুঝতে পারলো না, তখন উনি সমস্যায় পড়ে গেলেন। তো এটা হলো উপলব্ধির পার্থক্য। আর ব্যক্তিত্বের পার্থক্যটা কি, অনেক সময় ব্যক্তিত্বের পার্থক্য আমাদের অফিসগুলোতে দেখা যায়, পার্থক্যের কারণে একজন আরেকজনের সাথে মিশতে পারে না। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সমস্যা। আচ্ছা, তাহলে উপলব্ধি এবং ব্যক্তিত্বের পার্থক্য এটা একটা বিষয়। তার 4 নম্বরে আছে সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের অভাব। সংস্কৃতি, এখন আমাদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে,
বা অঞ্চল ভেদে আঞ্চলিকতার কারণে হয়তো এক জেলার মানুষ আরেক জেলার ঢাকার গ্রাম থেকে আসলে ঢাকায় বা এই যে সংস্কৃতিগত পার্থক্য হতে পারে। আবার আমাদের বহুজাতিক কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, বিদেশি কোম্পানিতে আমরা যখন চাকরি করি তখন সেখানে দেখা যায় কি যে বিদেশি কর্মকর্তারা থাকেন, শ্রমিকরা থাকেন, তাদের সংস্কৃতি আলাদা, সেই সংস্কৃতি সম্পর্কে আমাদের শ্রদ্ধাবোধ জ্ঞানের অভাব থাকতে পারে। ঠিক আছে, এইটা একটা সমস্যা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রথমে যে 4টা প্রতিবন্ধকতা আছে সেই 4টা প্রতিবন্ধকতা আমরা আবার পড়ি। দেখেন, 1 নাম্বার অতিরিক্ত সাংগঠনিক স্তর, এটা অবশ্যই লিখবেন। 2 নাম্বার ভাষাগত প্রতিবন্ধকতা, এটাও অবশ্যই লিখবেন। যদি আপনি 5টা পয়েন্টস লিখেন, 4টা পয়েন্টস লিখেন, তাহলে প্রথম 2টা থাকবে। ঠিক আছে, দাঁড়িয়ে নিতে পারেন। আর 8 মার্কে আসলে যে 7টা আছে সে 7টাই লিখতে হবে, প্রয়োজনে আরো একটা লিখে দেবেন। 7টা লিখলে 8 মার্কের জন্য হয়ে যায়। তাহলে অতিরিক্ত সাংগঠনিক স্তর, ভাষাগত প্রতিবন্ধকতা, উপলব্ধি ও ব্যক্তিত্বের পার্থক্য, সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের অভাব। 1 নাম্বার পড়ি, দেখেন। যেসব প্রতিষ্ঠানে কর্তৃত্ব বা ব্যবস্থাপনার স্তর অনেক বেশি, সেখানে একটি নির্দেশ বা বার্তা একাধিক ধাপে একজন থেকে আরেকজনের মাধ্যমে পৌঁছায়। নিচে প্রতিটি স্তরে কিছু না কিছু সংযোজন বা অপসারণ হতে পারে বা সময়ের অপচয় হতে পারে। এই অতিরিক্ত সাংগঠনিক স্তর অনেক সময় বার্তাটাকে বিকৃত করে, অস্পষ্ট করে, ফলে ব্যবসায় যোগাযোগের বড় একটা প্রতিবন্ধকতা এই অতিরিক্ত সাংগঠনিক স্তর। ক্লিয়ার কথাটা? আপনি এই কথাটুকু, এর থেকে ছোট করা সম্ভব হয় নাই, আমি সবসময় চেষ্টা করছি ছোট করার জন্য, সম্ভব হয় নাই। তবে আপনি লেখার সময় আপনার সৃজনশীলতা দিয়ে আপনি এখানে 2টা 3টা বাক্য দিতে পারেন, একটা বাক্য কমাই দিতে পারেন। ঠিক আছে, কিন্তু পড়ার সময় পুরোটা পড়বেন, তাহলে বুঝতে পারেন বিষয়টা। 2 নম্বরে আছে ভাষাগত প্রতিবন্ধকতা। এখানে কি আছে দেখেন, একই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যদি কেউ বাংলা, কেউ ইংরেজি বা অন্য ভাষায় দক্ষ হয়, তখন ভাষাগত বিভ্রান্তি দেখা দিতে পারে। এতে ভুল ব্যাখ্যা করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। আবার আঞ্চলিক ভাষা ব্যবহার করলেও বা করার কারণেও কর্মী ভেদে বিভ্রান্তি দেখা দিতে পারে। তাহলে এখানে কি আছে, 3টা বাক্য আছে, বেশি কিছু নাই, কিন্তু আপনি বুঝেন যে কোন 3টা বাক্য, তাহলে পয়েন্টটা আপনার ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, বানান লেখার আগে আপনি একটু পড়েন, পড়লে বানান লেখাটা ভালো হবে। 3 নম্বরে আছে উপলব্ধি এবং ব্যক্তিত্বের পার্থক্য। যে কোনো ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা, মনোভাব ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি বার্তা অনুধাবন করে। একই চিঠি, একই ব্যবসায় বার্তা এক একজন এক এক ভাবে নিচ্ছে। কেউ নিচ্ছে ঠিক আছে আমাদের কাজ বাড়বে, কাজ করব, কেউ কাজ বাড়লে বা কাজের চাপ বাড়লে বিরক্ত হচ্ছে, একটা বকা দিচ্ছে। তার মানে একই ব্যক্তি একই রকম ভাবে উপলব্ধি করতেছে, এটার কারণ হলো তার উপলব্ধি এবং ব্যক্তিত্বের যে পার্থক্য সেটার কারণে। আর এই পার্থক্যটাই ভুল বোঝাবুঝি তৈরি করে এবং বার্তাকে বার্তা ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে বা নেতিবাচক পরিবেশ তৈরি করে। ঠিক আছে, তাইলে 3 নম্বরে যা বললাম তাই বোধহয় লেখা আছে, বুঝতে পারছেন? 1 2 3। এবার 4 নম্বরে কি আছে দেখেন, সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের অভাব। বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিবেশে বিভিন্ন জাতি বা সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করতে হয়। এক দেশ বা জাতির যোগাযোগের রীতি, সম্মানবোধ, সহানুভূতি, সময়ানুভূতি, সময়ের যে অনুভূতি বা আচরণগত শৈলী, আচরণগত যে আর্ট, সেই সম্পর্কে জ্ঞান না থাকে যদি, তাহলে ভুল বোঝাবুঝির তৈরি হয়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা একটা যোগাযোগের প্রতিবন্ধকতা। যেমন আমাদের মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে কি হয় যে এখন আমাদের যে টাইমে আমরা করি, ইংল্যান্ডে যোগাযোগ করতে গেলে এই টাইমে কিন্তু হয় না, বা ইউরোপে আমেরিকায় যোগাযোগ করতে গেলে এই টাইমে হয় না। তখন এটা একটা যোগাযোগের বড় প্রতিবন্ধকতা তৈরি করে, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানানো যায় না, একটা মেইল করে রাখতে হয়, সেটা পরের দিন রিপ্লাই আসে, এটা একটা সমস্যা, ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের 4টা যেটা পেলাম সেটা হলো অতিরিক্ত সাংগঠনিক স্তর, ভাষাগত প্রতিবন্ধকতা, উপলব্ধি ও ব্যক্তিত্বের পার্থক্য, সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের অভাব, এই 4টা জিনিস। আচ্ছা, এরপরে 5 নাম্বার আছে ভুল মাধ্যম নির্বাচন। আমি একটা কথা বলছিলাম যে যদি 5টা পয়েন্টস লেখার দরকার হয়, 4টা পয়েন্টস লেখার দরকার হয়, কোন ক্ষেত্রে 4টা পয়েন্টস লিখবেন এই 7টার মধ্যে, সেটা আগেই বলছি। সেই ক্ষেত্রে 1 2 অবশ্যই দিবেন, এরপরে আসবেন 5-এ। ভুল মাধ্যম নির্বাচন, দেখেন, যখন বার্তার গম্ভীরতা, গোপনীয়তা বা গুরুত্ব অনুযায়ী মাধ্যম বেছে নেওয়া হয় না, তখন যোগাযোগ ব্যাহত হয়। যেমন যদি হয় যে মুখে বললে ভালো কাজ হবে, কল দিয়ে বললে ভালো কাজ হবে, সেটা যদি লিখে বলেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল মাধ্যম নির্বাচন করলেন। আবার খুব তাৎক্ষণিকভাবে কল দিয়ে এখনই সমাধান করতে হবে, সেটা একটা মেইল করে রাখেন, আপনার বস মেইল দেখলো না, ঠিক আছে, বা আপনার সহকর্মী দেখলো না, তো এটা একটা ভুল মাধ্যম নির্বাচন। এখানে প্রথম বাক্যে তাই বলছে। দ্বিতীয় বাক্যে বলছে কি, একজন কর্মকর্তা জরুরি সিদ্ধান্ত ইমেইলে পাঠান কিন্তু প্রাপক ওই সময় মেইল চেক করেননি। এই ভুল মাধ্যম ব্যবহারে সিদ্ধান্ত সময় মতো বাস্তবায়ন হলো না এবং ক্ষতি হলো। বুঝতে পারছেন? আমরা এবার 6 নম্বরে যাই, দেখেন, তথ্যের বাহুল্যতা,
এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি এরকম হয় যে তথ্য অনেক হয়, অনেক তথ্য হয়, একই সাথে যদি প্রচুর মেইল পাঠাতে হয়, তাহলে একটা মেইল পাঠাইছেন, উনি রিপ্লাই না দেওয়ার পর আরেকটা পাঠাইছেন, তার মানে আপনার কাছে তথ্য বেশি ছিল বিধায় আপনি বারবার পাঠাচ্ছেন, কিন্তু আপনি যাকে পাঠালেন উনি চেক করতে পারলো না, বা একটা হারাই গেল এতগুলো মেইলের মধ্যে। তাহলে কি হয়? তথ্যের এই বাহুল্যতার কারণে এটা একটা সমস্যা। একসাথে অনেক তথ্য পাঠালে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন একটি প্রতিষ্ঠানে সপ্তাহের শুরুতে এক মেইলে 15টি আলাদা নির্দেশনা পাঠানো হলো, কর্মীরা তা পুরোটা না পড়ে কাজ শুরু করলো, এতে কিছু গুরুত্বপূর্ণ অংশ উপেক্ষিত হয়ে ভুল কাজ হলো। তথ্য বেশি হলে তা যদি সুনির্দিষ্টভাবে উপস্থাপিত না হয় তাহলে তা কার্যকর হয় না। এখানে যে কথাগুলো আছে একটু বড়, আপনি বুঝে ছোট করবেন, ঠিক আছে? এটা আবার ছোট করা গেছে, ছোট করছি, এটা বড়, ঠিক আছে? যাই হোক, এবার 7 নাম্বার দেখেন, কাঠামোগত বিঘ্নতা। এই যে আমরা টেলিগ্রামে যে যোগাযোগটা করি সবার সাথে, আমরা যে পড়াশোনাটা করি, মাঝে মধ্যে নেটওয়ার্কে খুব প্রবলেম হয়, ঠিক না? যেমন আজকেও যে হবে না তা বলতে পারতেছি না, হতে পারে। তো মোটামুটি আমি চেষ্টা করতেছি এই মাস পরে, এই মাসের 20 তারিখ থেকেই বা নেটওয়ার্কের প্রবলেম আশা করি থাকবে না, ঠিক আছে? তো 7 নম্বরটা কি? কাঠামোগত বিঘ্নতা। মানে হঠাৎ করে যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বা দুর্বল ইন্টারনেট সংযোগ থাকে, বা মাইক্রোফোন ভালো না থাকে, বা প্রিন্টিং বা টাইপিং এর ভুলের কারণে যদি কার্যকারিতা বিঘ্ন ঘটতে পারে, এই কথাগুলো লিখবেন প্রথম বাক্যটা। তারপরে একটা বাক্য এক্সাম্পলে দিবেন যে অনলাইন মিটিং চলাকালে যদি একজন কর্মকর্তার নেটওয়ার্ক সমস্যা থাকে, সে তাহলে গুরুত্বপূর্ণ অংশ শুনতে পারেনি, তখন সে ভুল সিদ্ধান্ত নিতে পারে। এই ধরনের যোগাযোগ ব্যবস্থা বড় প্রতিবন্ধকতা, ঠিক আছে? তাহলে যে 7টা আছে এই 7টাই ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে 7টাই আমাদের দিতে হবে। তবে আপনি কমাই দিবেন যদি 2টা প্রশ্ন একসাথে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, দেখেন কার্যকর ব্যবসায় যোগাযোগের বাধা সমূহ কিভাবে দূর করবেন। কিভাবে দূর করবেন আমরা একটু পড়ি, দেখেন। সুস্পষ্ট ও সুনির্ধারিত নীতিমালা প্রণয়ন, এটা 1 নাম্বার। নীতিমালা না থাকলে যোগাযোগ হয় না। যেমন আমাদের নীতিমালা যদি প্রতিষ্ঠানে থাকে যে কেউই মেসেঞ্জারে যোগাযোগ করলে অফিসিয়াল যোগাযোগ হবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে না, শুধুমাত্র অফিস যে চ্যানেল ব্যবহার করতে বলে সেটাই করতে হবে, তাহলে এইটা আমরা সুস্পষ্ট নীতিমালার মধ্যে চলে আসলাম। অথবা যদি এরকম বিভিন্ন নীতিমালা থাকে যোগাযোগের, আমরা জানি সেই নীতিমালাগুলো যদি কার্যকর থাকে তাহলে যোগাযোগের বাধা দূর করা যাবে, সব বাধা, অনেক বাধা দূর হবে। তাহলে 1 নম্বরে এটাই লিখবেন যে যোগাযোগের সময়, মাধ্যম বা প্রক্রিয়া সম্পর্কে প্রতিষ্ঠানের সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন, একটা বাক্য জাস্ট। 2 নম্বরে কি আছে দেখেন, জটিল সাংগঠনিক কাঠামো সরলীকরণ, অতিরিক্ত স্তর কমিয়ে সহজ এবং গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, একটা বাক্য। অতিরিক্ত সাংগঠনিক স্তর কমিয়ে এনে সহজ ও গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, শেষ। 3 নাম্বার, অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বর্জন। যোগাযোগ করতে গেলে যদি অনেক কিছু করা লাগে, প্রতিবার মেইলে যদি বারবার একই স্যারকে সম্বোধন করা লাগে, ওনার মন জোগানো হয়, বিভিন্ন অপ্রয়োজনীয় ভাষা বাক্য ব্যবহার করার দরকার পড়ে, হ্যাঁ, অথবা যোগাযোগ করতে গেলে যদি একবারে মিটিং টিটিং ডাকা লাগে, সেরকম ভাবে যদি কাজ বাদ দিয়ে আয়োজন করা লাগে, তাহলে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ফলে যোগাযোগটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ভাবে, ঠিক আছে? তো এখানে লিখবেন যে যাবতীয় অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বর্জন করে যোগাযোগকে দ্রুত এবং নির্ভুল ভাবে যাতে সম্পন্ন করা যায় সে ব্যবস্থা করতে হবে। তাহলে 1, 2, 3 বুঝতে পারলেন? প্রাপকের প্রোফাইল বিশ্লেষণ, এটা কি? যেমন একটা যোগাযোগ যখন আমরা করব, তখন যদি ওনার যে জ্ঞান, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু, ওনার যে জ্ঞান, ওনার যে শিক্ষা, ওনার যে উপলব্ধি, ওনার যে পদ পদবি, সেটা যদি আমি না বুঝি, আমি যদি ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে মেসেজ দেই, তাহলে কিন্তু উনি ভুল বুঝবেন এবং উনি আমার রিপ্লাই দিবেন না, বা আমার সাথে ব্যবসা করবেন না, ব্যবসা যোগাযোগ অব্যাহত রাখবেন না। আবার যদি উনি কম শিক্ষিত হন, তাহলে আমি যদি অনেক কঠিন ভাষা ব্যবহার করি, ইংরেজিতে মেসেজ মেইল করে দেই, তাহলে উনি বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি এই বিষয়গুলো বিবেচনা করার জন্য আমাকে কি করতে হবে, ওনার প্রোফাইল ঘাটাঘাটি করতে হবে। তাহলে এখানে 4 নম্বরে বলছে প্রাপকের প্রোফাইল বিশ্লেষণ, যিনি আমার মেসেজটা পাবে তার প্রোফাইল যদি বিশ্লেষণ করি তাহলে যোগাযোগটা কার্যকর হয়, অনেক বাধা দূর হয়ে যায় এইটা করলে। তাহলে 4টা। এরপরে আছে পরিকল্পিত বার্তা আদান প্রদান। বার্তা আদান প্রদানের ক্ষেত্রে অবশ্যই চাইলাম ওই যে বন্ধুকে মেসেজ করার মতন না, ভুলভাল লিখে ফেলছি সে মাইন্ড করবে না তা না। এই ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে বার্তাটা হবে পরিকল্পিত। তাহলে আমরা প্রথম যে 5টা পেলাম সেটা হলো 1 নাম্বার সুস্পষ্ট ও সুনির্ধারিত নীতিমালা প্রণয়ন, 2 নাম্বার হলো জটিল সাংগঠনিক কাঠামো সরলীকরণ, 3 নাম্বার হলো অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বর্জন,
প্রাপকের প্রোফাইল বিশ্লেষণ, পরিকল্পিত বার্তা আদান প্রদান, এখানে 9টা আছে। আপনি আমি ভুলবশত বাদ দিয়ে 9টা আছে, দেখেন এখানে একটা বাদ দিয়ে দেবো ভাবছিলাম কিন্তু বাদ দিইনি। মোটামুটি এখানে আপনি এইটা বাদ দিতে পারেন, এখানে এইটা বাদ দেন, এই 5 নম্বরটা বাদ দিতে পারেন, ঠিক আছে। আমি 6 নম্বরে যাই, দেখেন প্রতিক্রিয়া জানানোর সুযোগ সৃষ্টি। যোগাযোগ কখনোই একমুখী হবে না। যদি একমুখী হয়, যেমন আমি এই যে পড়াই, আপনার অনেক সময় কথা বলেন না, একমুখী হয়ে যায়, এই যোগাযোগটা কখনো একমুখী হবে না। অবশ্যই ফিডব্যাক বা ফলাবর্তন জানানোর সুযোগ থাকবে। ভুল সংশোধন বা যোগাযোগকে কার্যকর করার জন্য অবশ্যই প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকতে হবে। তাহলে যোগাযোগের বাধা, সমস্ত বাধা দূর হয়ে যাবে এই 8টা পয়েন্টস যদি আপনি ফলো করেন। তার মধ্যে একটা প্রতিক্রিয়া জানানোর সুযোগ সৃষ্টি, অর্থাৎ যোগাযোগটা একমুখী হবে না, দ্বিমুখী যেন হয় বা চক্রাকারে যাতে হয়, ঠিক আছে। 7 নম্বর আছে উপযুক্ত ভাষা এবং মাধ্যম ব্যবহার। যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করতে হলে উপযুক্ত মাধ্যম ব্যবহার করতে হবে বা উপযুক্ত ভাষা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন। তো এখানে আছে বার্তার উদ্দেশ্য অনুযায়ী সহজবোধ্য ভাষা এবং উপযুক্ত যোগাযোগ মাধ্যম নির্বাচন করা খুবই জরুরি। 8 নম্বরে আছে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের যোগাযোগ দক্ষতা উন্নত করা যায়। কারণ কর্মীরা ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে তো অবশ্যই কর্মীরা যোগাযোগ করবে, যোগাযোগ না করলে তো কাজ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যোগাযোগের জন্য যোগাযোগটা কেমন হবে, কিভাবে মেইল লিখতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে যোগাযোগটা কার্যকর হবে, ফলপ্রসূ হবে, এই ব্যাপারে অবশ্যই কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। 9 নম্বরে আছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির যোগাযোগ করার ক্ষেত্রে প্রযুক্তি লাগবে, প্রযুক্তির ব্যবহার হতে হবে অবশ্যই আধুনিক প্রযুক্তি, যাতে করে আধুনিক প্রযুক্তি যোগাযোগ ফলপ্রসূ হয়। এখানে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে বার্তার কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব। তো মোটামুটি 9টা পয়েন্টের মধ্যে এটা বাদ দিতে বললাম, বাকি যে 8টা আছে, এই প্রথম 4টা পরের 4টা খুবই ইম্পর্টেন্ট। আপনি 8 মার্কে আসলে 8টা লিখবেন, ঠিক আছে। আমরা পরিশেষে বলা যায় যে ব্যবসায়ী ক্ষেত্রে যোগাযোগের এই ধরনের প্রতিবন্ধকতা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এই প্রতিবন্ধকতাগুলো বাধা সৃষ্টি করে, ঠিক আছে। তো মোটামুটি প্রশ্নটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে আছে 7টা পয়েন্ট, এখানে 8টা, ঠিক আছে। এখন আমি আর একটা প্রশ্ন, যদিও আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের ঠিক 9:30টায় ক্লাস আছে, আমি আপনাদের আর একটা প্রশ্ন একটু দেখাই দিই। দেখেন আমরা এখানে 2টা প্রশ্ন পড়ে ফেলছি, একটা না 2টা পড়ে ফেলছি, ঠিক আছে। এখানে এই প্রশ্নটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। দেখেন ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, এ ধরনের প্রশ্ন কিন্তু বইতে নাই, সরাসরি বইতে পাবেন না। আমরা ব্যবসা যোগাযোগের যদিও সংখ্যাটা কম, মৌলিক ব্যবস্থাপনা এবং সাংগঠনিক আচরণ, মানব সম্পদ, এমনকি ব্যবসায় যোগাযোগ অনেক প্রশ্ন বইতে সরাসরি হুবহু নাই, তবে ওই বিষয় আছে, 1-2 লাইন আছে, আপনারা ওখান থেকে তৈরি করবেন অথবা কোনো গাইড নোট ফলো করবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ এই 4 নম্বর প্রশ্নটা বিভিন্ন সময় আসে, অষ্টম ব্যাচে বোধহয় আসছিল, অষ্টমে আসলে, নবমে আসে নাই, নবমে না আসলে দশমে আসলে, দশমে না আসলে 11তম ব্যাচে মিস হবে না। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা পড়বেন। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখি এই জাস্ট 9:30টায় আমরা কলটা কেটে দিয়ে আবার থার্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করব। সবাইকে অনেক ধন্যবাদ। যারা থার্ড সেমিস্টারে ক্লাস করবে তারা জয়েন হন আবার নেক্সট কলে। আসসালামু আলাইকুম।